দাবা খেলায় যখন ওই পেছনের বড় ঘুঁটিগুলো অর্থাৎ মন্ত্রী বা রাজা সরাসরি আক্রমণের মুখে পড়ে, হ্যাঁ, তখন কিন্তু সামনের সারির ওই বোড়েগুলো মুহূর্তের মধ্যে দিশেহারা হয়ে যায়। একদম ঠিক। আর আজ আমরা দিগন্ত বার্তার যে প্রতিবেদনটা নিয়ে এই বিস্তারিত আলোচনাটা করছি, সেখানে এই আরজি কর বা অভয়া মামলার ক্ষেত্রে ঠিক এই ছবিটাই ফুটে উঠেছে। প্রতিবেদন অনুযায়ী তদন্তের আঁচ এখন আর শুধু সাধারণ পুলিশের গণ্ডিত আটকে নেই, এটা এখন সোজা প্রাক্তন মুখ্যমন্ত্রীর দিকে এগোচ্ছে। ঠিক। আর এই যে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা, কিংবা ধরুন প্রথম সাংবাদিক বৈঠকেই ৩ জন শীর্ষ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করার বিষয়টা, এর আসল মেকানিজমটা কিন্তু ওই দাবার ছকেই লুকিয়ে আছে। আচ্ছা, প্রাক্তন পুলিশ কমিশনার থেকে ডিসি পদমর্যাদারী অফিসারদের সরিয়ে দিয়ে আসলে কি হলো? নিচের তলার তদন্তকারী অফিসারদের ওপর থেকে প্রভাবশালীদের ওই তৈরি করা, কি বলে ওটাকে, পাওয়ার শিল্ড বা সুরক্ষা বলয়, সেটা সরিয়ে নেওয়া হলো। ও আচ্ছা, তার নির্যাতিতার পরিবারকে টাকা দেওয়ার যে প্রস্তাব দেওয়া হয়েছিল, সেটার নির্দেশটা উপরতলা থেকেই এসেছিল কি না, এবার সেটা সরাসরি তদন্ত করা যাবে, তাই তো? একদম তাই। আমার তো মনে হচ্ছে এই সাসপেনশনের মাধ্যমে প্রশাসনকে শুধু নিরপেক্ষতার বার্তাই দেওয়া হচ্ছে না, বরং গোটা ব্যুরোক্রাসিকে একটা কড়া সিগন্যাল দেওয়া হচ্ছে যে পুরনো রাজনৈতিক আনুগত্য এবার ছাড়তে হবে। হ্যাঁ, আসলে পুলিশ প্রশাসনের চেইন অফ কমান্ড হলো অনেকটা একমুখী রাস্তার মতো। নিচু তলার অফিসাররা চাইলেও ওপর তলার নির্দেশ ছাড়া এফআইআর বা চার্জশিটে একটা শব্দ বদলাতে বা জুড়তে পারেন না। তা তো বটেই। পরিবারকে টাকা দেওয়ার মতো একটা স্পর্শকাতর পদক্ষেপ কোনো সাধারণ পুলিশকর্মী নিজে থেকে স্বতঃস্ফূর্ত হয়ে নেবেন, এটা তো বাস্তবে অসম্ভব। হ্যাঁ, সেটা তো ভাবাই যায় না। তাই ওপরতলাকে সাসপেন্ড করার আসল অর্থই হলো ওই অদৃশ্য শিকলটা ভেঙে দেওয়া, যাতে নিচুতলার তদন্তকারীরা স্বাধীনভাবে কাজ করতে বাধ্য হন। আর এই অদৃশ্য শিকলটা ভাঙার প্রভাব কিন্তু ইতিমধ্যেই বেশ ভালোই দেখা যাচ্ছে। অভিয়ার মা রত্না দেবনাথ আর বাবা শেখর দেবনাথ এই সিদ্ধান্তে স্পষ্টতই সন্তুষ্ট। তাদের বক্তব্য যে আগের সরকার অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছিল, আর এখন অন্তত সত্য সামনে আসার একটা দরজা খুলল। একদম। চিকিৎসক আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো মনে করছেন যে সত্যের পথের একটা বড় বাধা সরে গেল। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। কি রকম? নতুন কোনো সরকার ক্ষমতায় এলে পুরনো সরকারের আমলের বিতর্কিত মামলাগুলো নিয়ে এমন রাজনৈতিক তরজা হওয়াটা কি খুব স্বাভাবিক একটা ঘটনা নয়? রাজনৈতিক মহলে তো ইতিমধ্যে এক পক্ষ একে ন্যায় বিচার বলছে, আর অন্য পক্ষ বলছে পুরো বিষয়টিতে রাজনৈতিক রং লাগানো হচ্ছে। দেখুন, এমন হাই প্রোফাইল মামলা যেখানে ক্ষমতার পালাবদল জড়িয়ে আছে, সেখানে রাজনৈতিক তরজা তো হবেই। সেটাই স্বাভাবিক। তবে এখানে রাজনৈতিক বয়ানের চেয়েও ভুক্তভোগী পরিবার এবং সাধারণ মানুষের দৃষ্টিকোণটা অনেক বেশি তাৎপর্যপূর্ণ। রাইট। আগের সরকার কিন্তু চাইলেই এই শীর্ষ আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত বা সাসপেনশনের পদক্ষেপ নিতে পারত। হ্যাঁ, তা তো পারত। কিন্তু সেই পদক্ষেপ না নেওয়ার অভিযোগটাই তো বৃহত্তর প্রশাসনিক ব্যর্থতার দিকে আঙুল তোলে। সাধারণ মানুষের কাছে এটা অত্যন্ত জরুরি একটা বিষয় যে সিস্টেমে জবাবদিহিতা বলে একটা শব্দ অন্তত টিকে আছে। তার বিষয়টা দাঁড়াচ্ছে, তদন্ত এখন আর শুধু প্রাথমিক অভিযোগ বা কারা ঘটনাস্থলে উপস্থিত ছিল তার মধ্যে আটকে নেই। একদমই না। বরং মূল অভিযুক্তকে কারা পেছন থেকে নির্দেশ দিয়ে বাঁচানোর চেষ্টা করেছিল সেই চক্রান্তের শিকড় খোঁজার দিকে এগোচ্ছে। গোটা বাংলার নজর তো এখন সেদিকেই। হ্যাঁ, আর এই ঘটনা প্রমাণ করে যে ক্ষমতা কিভাবে তদন্তের গতি প্রকৃতি বদলে দিতে পারে। সাধারণ মানুষের কাছে এটা একটা বড় কেস স্টাডি হয়ে দাঁড়াচ্ছে। ঠিক। কিভাবে প্রশাসনিক ব্যবস্থার একেবারে শীর্ষ স্তরের প্রভাব না সরালে নিচের স্তরে লুকিয়ে থাকা সত্যগুলো কখনোই দিনের আলো দেখে না। হ্যাঁ, এই পুরো ঘটনাটা দেখে আমাদের মতো সাধারণ মানুষের মনে একটা অস্বস্তিকর প্রশ্ন জাগতে বাধ্য। শুরুতে আমি যে দাবা খেলার কথা বলছিলাম, বোর্ডের নিয়ম সবার জন্য সমান হলেও বাস্তবের মাটিতে পরিস্থিতি কিন্তু ভিন্ন। একদম। যদি সত্যিকারের এবং নিরপেক্ষ ন্যায় বিচার পাওয়ার জন্য আস্ত একটা সরকার পরিবর্তনেরই প্রয়োজন হয়ে পড়ে, তবে কি আমাদের দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো কোনোদিনই রাজনৈতিক ক্ষমতার প্রভাবের ঊর্ধ্বে উঠে স্বাধীনভাবে কাজ করতে পারবে না? এই প্রশ্নটাই হয়তো আগামী দিনে আমাদের সবচেয়ে বেশি ভাবাবে।